আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ার আমাদের ধারাবাহিক আয়োজন। আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম। কেন বলছি জানো? আজকে আমরা বাংলা উচ্চারণ আর নিয়মের মধ্যে আমরা বিশেষ করে দুইটা বিষয় শিখব। সেটা হচ্ছে কি, আজকে আমরা প্রথমে হচ্ছে আমরা উচ্চারণের বেসিকটা একটু আমরা তুলে ধরবো। ঠিক তারপরে আমরা দুইটা কাজ করবো। একটা হচ্ছে কি, এই উচ্চারণ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো নিয়ে আমরা সহজ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ঠিক তারপরে আমরা এই উচ্চারণে এই টপিক থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসা প্রশ্ন নিয়ে আমরা সহজ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই টপিকটা বিশেষ করে আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে 6টা টপিক, যে 6টা টপিক থেকে আমাদের বোর্ড পরীক্ষায় সচরাচর প্রশ্ন এসে থাকে এবং একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। সো এই 6টা টপিক কিন্তু আমাদেরকে একটু বেশি জোর দিয়ে পড়তে হবে, কারণ তুমি দেখো এই 6টা টপিক থেকে কিন্তু বোর্ড পরীক্ষাতে যেমন প্রশ্ন আসবে, একইভাবে যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবো তখন কিন্তু অন্যান্য টপিক থেকে তোমার প্রশ্নটা আসতেও পারে, আবার নাও আসতে পারে। তবে এই 6টা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে আমরা এই উচ্চারণের টপিক থেকে আসা আগে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। তারপর আমরা কি করব, বোর্ড পরীক্ষাতে আসা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করে দেখো, তো আমাদের উচ্চারণ নিয়ম থেকে প্রথম যে প্রশ্নটা, যে আহ্বান, এই শব্দটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট 2023 এবং 24 সালের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তোমরা জেনে থাকবে যে এই শব্দটা একইভাবে বিভিন্ন বোর্ডে কিন্তু এসেছিল। তাহলে এই শব্দটা বোর্ড পরীক্ষাতে যেমন ভাবে রিপিট হয়, একইভাবে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নে কিন্তু এটা অনেক বেশি রিপিট হয়। ঠিক আছে, সো আমরা কথা না বলি, এখন খেয়াল করো, আমরা একটা নিয়ম আছে। নিয়মটা কি জানো? সেটা হচ্ছে, যখন একটা প্রশ্নের মধ্যে খেয়াল করে দেখো, যে যখন একটা প্রশ্নে তুমি যখন দেখবা এর পরে হইব, অথবা আমি এটা লিখলাম যে অন্য বর্ণ প্লাস হইব, আমি এই দুইটা কথা লিখলাম। একটা লিখলাম কি, যখন এরপর হইব থাকবে, আবার যখন অন্য বর্ণ এরপর হইব থাকবে, তখন আমরা কি করব, দুইটা বিষয়। একটা হচ্ছে কি, এই ক্ষেত্রে এই হইব এর পরিবর্তে আমরা ও ভ, আমরা এই পরিবর্তনটা করব। আর যখন অন্য বর্ণ এরপরে যখন হইব থাকবে, প্রশ্নে কি থাকবে, অন্য বর্ণ এরপরে যখন হইব থাকবে, তখন আমরা কি করব, এই হইব এর পরিবর্তে রসৌ ভ, এই পরিবর্তনটা আমরা করব। তাহলে আমরা এই দুইটা কথা বললাম। একটা কি, যখন এর পরে হইব থাকবে তখন আমরা এই হইব এর পরিবর্তে জাস্ট এই পরিবর্তনটা করব। আর যখন অন্য বর্ণ এরপরে যখন হইব থাকবে, তখন আমরা কি করব, এই হইব এর পরিবর্তে জাস্ট এই বর্ণটা আমরা পরিবর্তন করব। এখন আসো আমরা ব্যাখ্যাতে যাই। যেমন দেখো, এইখানে আমাদের যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা এর পরে হইব, তার মানে আমরা জানি এই হইব এর পরিবর্তে ও ভ, আমরা এই পরিবর্তনটা কিন্তু করব। তাহলে আমরা এই আহ্বান এর আমরা উচ্চারণটা লিখে নিই। তাহলে আয়ের কোনো পরিবর্তন হবে না, হইব এর পরিবর্তে আমরা কি করব, ও ভ, এটা লিখব। লিখলাম, এরপর হইব এর পরিবর্তন করলাম, এরপর আমরা এখানে দেখলাম, তাহলে আয়ের লিখলাম, এর পরিবর্তনটা হবে না। আর আমাদের ঠিক শেষে হচ্ছে কি, দন্তন্য। তাহলে আমরা একটা বিষয় জানি, যখন তুমি উচ্চারণের মধ্যে দন্তন্য দেখবা, তাহলে দন্তন্য এর পরিবর্তে দন্তন্য হবে। আর যখন তুমি মূর্ধন্য দেখবা, তাহলে দন্তন্য হবে। এখন আসি, আমাদের এখানে যেহেতু দন্তন্য, তার মানে আমরা এর কোনো পরিবর্তন করব না। আচ্ছা, এই পর্যন্ত লিখলাম। এখন আসি, যখন একটা বিষয় মনে রাখবা, যখন উচ্চারণের ক্ষেত্রে যখন একেবারে শেষের বর্ণটা ব্যঞ্জন বর্ণ হবে। ঠিক আছে, যেমন দেখো, আহ্বান, এই শব্দটা ঠিক শেষের যে বর্ণটা, এই বর্ণটাকে একটা ব্যঞ্জন বর্ণ। তাহলে যখন শেষের বর্ণটা একটা ব্যঞ্জন বর্ণ হবে, তখন আমরা একটা হসন্ত দেব। ঠিক আছে, এই যে হসন্ত দিলাম। এখন কথা হচ্ছে, যদি শেষে ব্যঞ্জন বর্ণ না থাকে, তাহলে কি হসন্ত হবে না? তখন কিন্তু আমরা হসন্ত দিতে পারবো না, কারণ শেষে যদি স্বরবর্ণ থাকে তখন আমরা কখনোই হসন্ত দিতে পারবো না, কারণ স্বরবর্ণের সাথে কখনোই হসন্ত বসে না। তাহলে আমরা কি করলাম, আহ্বান এর সঠিক উচ্চারণটা ঠিক এইভাবে লিখবো। তা আমি তো এটা লিখলাম যে এর পরে যখন হইব থাকবে, তখন আমরা এইভাবে লিখবো।
এখন তোমার পরীক্ষাতে যদি অন্য বর্ণ এরপর হইব আসে, তখন আমরা কিভাবে লিখবো ব্যাপারটা খেয়াল করে দেখো। আচ্ছা, এখন আসি অন্য বর্ণ ব্যাপারটা কি খেয়াল করো। ধরো তোমার প্রশ্ন আসলে এইভাবে, জিহ্বা বিয়োগন। এখন আমরা যদি এই শব্দটা একটু খেয়াল করি, এই শব্দটাতে কিন্তু কি দেওয়া আছে, যে এইখানে কিন্তু এই যে অন্য বর্ণ এরপরে কিন্তু হইব। একটু আগে কিন্তু এই যে আ এরপরে হইব ছিল, কিন্তু এইখানে কিন্তু আ এরপরে হইব নাই। এখানে কি আছে, অন্য বর্ণ এরপরে হইব। এই যে এখানেও কিন্তু অন্য বর্ণ, তাই না? এই যে এখানে আমরা দেখলাম এখানে রস্বইকার বা বয়ের পরে কি হইব দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু জানি যখন অন্য বর্ণের পরে যখন হইব থাকবে, তখন আমরা কি করব, এই হইবার পরিবর্তে আমরা ভ এই পরিবর্তনটা আমরা করব, ঠিক আছে? এখন আমরা কিন্তু এটা জানি যে উচ্চারণের ক্ষেত্রে যখন একটা প্রশ্নে যখন হ্রস্বইকার থাকবে বা দীর্ঘইকার থাকবে, তখন কিন্তু কিছু পরিবর্তন হয়। যেমন দেখো, আমাদের যখন দীর্ঘইকার থাকবে কোনো প্রশ্নে, তাহলে আমরা লিখার সময় আমরা লিখবো হ্রস্বইকার। আর যখন হ্রস্বইকার থাকবে, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। একইভাবে আমাদের প্রশ্নে যখন দীর্ঘকার থাকবে, তাহলে আমরা লিখবো হ্রস্বইকার। আর যখন হ্রস্বইকার থাকবে, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এই কথাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখন যদি দেখি যে জিহ্বা, তাহলে আমরা এটাকে কি করি, যেহেতু হ্রস্বইকার তাহলে তার পরিবর্তন হবে না। আচ্ছা, এখন আসি, যদি কোনো প্রশ্নে বর্গীয় জ থাকে, তাহলে বর্গীয় জ হবে, মানে এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? অথবা আমরা এটাকে এখানে এভাবেও লিখতে পারি, যদি কোনো প্রশ্নে জ থাকে, তাহলে কি হবে, বর্গীয় জ হবে। আবার একইভাবে বর্গীয় জ থাকলেও বর্গীয় জ হবে, ঠিক আছে? তো আমরা এই কথাগুলো অবশ্যই আমরা মনে রাখবো যখন আমরা প্রশ্ন সলভ করতে যাব। তাহলে আমরা লিখে নেই, বর্গীয় জ থাকলে বর্গীয় জ হবে। আর যখন হয়ব থাকবে, তাহলে হয়ব এর পরিবর্তে আমাকে লিখতে হবে ও, তারপর হচ্ছে কি ভ, লিখলাম, এই পরিবর্তনটা লিখলাম। আর এখানে আকার দেওয়া আছে, তাহলে আকারের আকার হবে, জাস্ট এইভাবে আমরা লিখে দেব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এইখানে শেষে কিন্তু আমরা কি করি না, হর্ষন্ত দেই না। কেন দেই না? কারণ এইখানে তুমি দেখো, এই যে শেষে এটা হচ্ছে কি একটা স্বরবর্ণ, তাহলে আমরা জানি যখন স্বরবর্ণ থাকবে তখন কিন্তু শেষে হর্ষন্ত হবে, ঠিক আছে? এরপর আমরা যদি এই শব্দটা দেখি যে বিয়োবল, তাহলে আমরা এখানে দেখলাম হ্রস্বইকারে কোনো পরিবর্তন আমরা করতে পারবো না, এটা যেমন আছে তেমন। কিন্তু এখানে যদি দীর্ঘইকার থাকতো, তাহলে আমরা কিন্তু এখানে হ্রস্বইকার লিখতাম। আর এখানে হয়ব যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, তাহলে হয়ব এর পরিবর্তে হ্রস্ব ভ। ওকে। আর এখানে শেষে কি দেওয়া আছে, ল, তাই না? ল। আচ্ছা, এখন আসি, ল হচ্ছে কি একটা ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা জানি যখন আমাদের ঠিক শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে, তখন আমরা কি করব, একটা হসন্ত দেব। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ থাকার কারণেই মূলত আমরা এখানে একটা হসন্ত দিলাম, ঠিক আছে? এবার আমরা যদি এই প্রশ্নটা খেয়াল করি, যে উচ্চারণের এই প্রশ্নটা যদি খেয়াল করি, যে এখানে প্রশ্নটা দেওয়া আছে কি অভিপ্রেত। আমরা দেখলাম এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022 এবং 23 শিক্ষাবর্ষে এসেছিল। এখন নিয়মটা হচ্ছে, তুমি যখন একটা উচ্চারণের শব্দ যখন সলভ করতে যাবা, তখন কিন্তু নিয়মটা তোমাকে আগে মনে রাখতে হবে। নিয়মটা হচ্ছে, তুমি যখন একটা প্রশ্নে অ এর পরে হ্রস্বইকার দেখবে, ঠিক আছে? কি থাকবে, যখন একটা প্রশ্নে অ এর পরে হ্রস্বইকার থাকবে, তখন তুমি এই অ এর পরিবর্তে অবশ্যই ও লিখবা। আচ্ছা, আমি এখানে দুইটা কথা একসাথে লিখে দেই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে অ এর পরে যখন হ্রস্বইকার থাকবে, তখন কি হবে, অ এর পরিবর্তে ও হবে। আচ্ছা, এখন শুধু কি অ এর পরে হ্রস্বইকার থাকলে অ এর পরিবর্তে ও হবে, আর কোনো কিছু থাকলে হবে না? হবে। অ এর পরে যদি হ্রস্বইকার থাকে, তাহলেও কিন্তু অ এর পরিবর্তে ও হবে। তাহলে আমরা এই দুইটা কথা মনে রাখবো। আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করে দেখো, এখানে অ এর পরে কিন্তু হ্রস্বইকার, তাই না? তাহলে আমরা কিন্তু একটু আগে শিখলাম যে অ এর পরে হ্রস্বইকার থাকলে আমরা কি লিখবো, অ এর পরিবর্তে ও লিখবো, তাই না? তাহলে আমরা এখানে এই উচ্চারণ নিয়মটা অনুসারে আমরা অ্যাপ্লাই করি, অ এর পরিবর্তে আমি ও লিখবো,
আর আমরা কিন্তু জানি এটা, যখন একটা প্রশ্নে দীর্ঘ ইকার থাকে তখন আমরা উচ্চারণে লেখার সময় হ্রস্ব ইকার লিখব, আর যখন হ্রস্ব ইকার থাকবে তখন তার পরিবর্তন হবে না। একইভাবে যখন উচ্চারণে দীর্ঘ ইকার থাকবে আমরা লিখব হ্রস্ব ইকার, আর যখন হ্রস্ব ইকার থাকবে তখন কিন্তু তার পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই নিয়ম অনুসারে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখন আসি, আমাদের এখানে যেহেতু হ্রস্বইকার দেওয়া আছে তার মানে আমরা কিন্তু এখানে এর কোনো পরিবর্তন করতে পারবো না, তাই তো? এখন আসি, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যখন তুমি একটা প্রশ্নে যখন তুমি কোনো একটা বর্ণের সাথে রফলা দেখবা, ধরো তোমার ব এর সাথে কি রফলা, মানে কোনো একটা বর্ণের সাথে যখন রফলা থাকবে তখন তুমি কি করবা? আচ্ছা আমি ঠিক এই পাশে লিখি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে দেখতে। ওকে, আমি এটা একটু ইরেজ করে দিই। আচ্ছা আচ্ছা, যখন যে কোনো একটা বর্ণের সাথে যখন এইভাবে রফলা থাকবে, এখন রফলাটা কোথায় থাকবে? যদি এই রফলাযুক্ত বর্ণটা কোনো একটা শব্দের ঠিক মাঝে বসে, তখন আমরা এই কথাটা মনে রাখবো। এখন আমি যেটা বলবো, যখন একটা যে কোনো বর্ণের সাথে রফলা থাকবে এবং সেটা মাঝখানে থাকবে, তখন কি করবো? আমরা দুইটা কথা মনে রাখবো। সেটা হচ্ছে কি, আমরা এটার উচ্চারণটা লেখার সময়, হ্যাঁ, ধরো এটা মাঝে বা শেষে, মাঝে বা শেষে যদি থাকে তাহলে আমরা এই কথাটা আমরা মনে রাখবো। আমরা কি করব? ওই রফলাযুক্ত বর্ণটা আমরা লেখার আগে যেই বর্ণটার সাথে রফলা, যেমন এখানে বয়ের সাথে রফলা, এখন আমরা কি করব? প্রথমে আমাকে ব লিখবো, তারপরে আমরা এর নিচে একটা হস্যন্ত দেব। কেন দেব? কারণ এই যে বয়ের নিচে যে রফলাটা, এটা হচ্ছে একটা যুক্ত বর্ণ। তাহলে যুক্ত বর্ণটা তুমি যখন লিখতে যাবা তখন কিন্তু প্রথমে আমাকে একটা হস্যন্ত দিতে হবে। তারপর আমরা কি করব? ওই সম্পূর্ণ বর্ণটা আবার লিখে ফেলবো। লিখলাম, ধরো তোমার পরীক্ষাতে আসলে এইভাবে যে তোমার প এর সাথে কি রফলা, এই যে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে তুমি কি করবা? যখন এটার উচ্চারণটা লিখতে যাবা, ঠিক আছে, তখন আমরা কি করব? প্রথমে কি করব? এই যে প এর সাথে যে রফলা, প্রথমে প লিখবো এবং এটার নিচে একটা হস্যন্ত দেব। কেন দিব? কারণ এই যে রফলাটা, এই রফলাটা হচ্ছে কি প এর সাথে যেহেতু দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে একটা যুক্ত বর্ণ। তাহলে আমরা যখন যুক্ত বর্ণ লিখতে যাব তখন আমরা কি করব? ওই বর্ণটাকে লিখব। যেমন প এর সাথে কি রফলা, তার মানে পটাকে লিখে ফেলবো এবং এর নিচে অবশ্যই একটা হস্যন্ত দিতে হবে। তারপরে কি হবে? ওই রফলাযুক্ত বর্ণটা সম্পূর্ণটা কি আবার রিপিট হবে। ওকে, এখন ধরো তোমার ব এর সাথে রফলা এবং একা, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা ব লিখব এবং রফলাযুক্ত বর্ণটা লিখে একার দিব। একইভাবে ধরো তোমার প এর সাথে রফলা এবং একা, তাহলে আমরা প্রথমে প লিখবো পছন্দ, তারপরে আমরা কি করব? ওই সম্পূর্ণ বর্ণটা আবার কি করব? জাস্ট এইভাবে আমরা রিপিট করে দেব, লিখে দিব। তাহলে আমাদের কি দাঁড়ালো? এই প্রশ্নটা যদি আমরা দেখি যে অভিপ্রেত, তাহলে আমরা কি করবো? প্রথমে প লিখবো এবং এর নিচে একটা হসন্ত, তারপর এটা সম্পূর্ণটা আবার কি করব? রিপিট করব, লিখলাম অভিপ্রেত। এবার আসি, তুমি যখন একটা বর্ণে ঠিক একবারে শেষে, একটা শব্দের ঠিক শেষে গিয়ে দেখবা একটা ব্যঞ্জন বর্ণ, এবং তারপরে একটা যখন একটা অ উচ্চারণ হবে ঠিক তার শেষে, তখন কি করবা? ওই ব্যঞ্জন বর্ণের সাথে একটা ওকার দিবা। যেমন দেখো, অভিপ্রেত, তাহলে তো এরপরে কিন্তু একটা অ উচ্চারণ হচ্ছে, তাই না? অভিপ্রেত, তো তার মানে অ একটা উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা কি করব? এই ত এর সাথে একটা জাস্ট আমরা ওকার দিয়ে দিব। ওকে, এখন কথা হচ্ছে, যদি এখানে ত এর পরে অ উচ্চারিত না হতো তাহলে আমরা কি করতাম? এই ত এর সাথে জাস্ট একটা হসন্ত দিতাম। যেহেতু এখানে ত এর পরে অ উচ্চারিত হচ্ছে, এই কারণে আমরা হসন্তটা না দিয়ে আমরা কি করলাম? এখানে জাস্ট একটা ওকার দিলাম, ত এর সাথে ওকার। তাহলে আমরা জাস্ট এইভাবে আমরা প্র্যাকটিস করব। ওকে, এখন আসি অধ্যাপক, আমরা এই শব্দটাতে আসি। আমরা জানি এই শব্দটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে কিন্তু অনেকবার রিপিট হয়। আমরা কিন্তু যখন বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে যাব তখন কিন্তু এই এডমিশনের প্রশ্ন আসা প্রশ্নগুলো
মধ্যে কিন্তু অনেক কিন্তু মিল পাবো, যেগুলো আমরা বোর্ডেও আসে, অ্যাডমিশনে আসে। তো দেখো, অধ্যাপক এই শব্দটা আসে ঢাকা বিশ্ববিদ্যালয় 2023 এবং 24 শিক্ষাবর্ষে। নিয়মটা আমি একটু বলি, এটা তো প্রশ্ন, তাহলে আমরা এখন নিয়মটা একটু মনে রাখবো এইভাবে। তুমি যখন একটা প্রশ্নে খেয়াল করো, কি থাকবে, কোনো প্রশ্নে যখন অ এর পরে তোমার জফলা থাকবে, কি থাকবে, অ এর পরে যখন জফলা থাকবে, তখন এই অ এর পরিবর্তে ও হবে। কি হবে? তখন এই অ এর পরিবর্তে ও হবে। আমি সরাসরি প্রশ্ন চলে যাই, খেয়াল করে দেখো তো, এই প্রশ্নে কিন্তু এই অ এর পরে কিন্তু জফলা, আমি কিন্তু নিয়মটা এখানে লিখলাম। অ এর পরে যদি জফলা থাকে আমরা কি করব, ও লিখব। তাহলে এখানে আমরা প্রশ্নে অ এর পরে জফলা দেখলাম, তাহলে আমরা অ এর পরিবর্তে ও লিখলাম। ওকে, এখন আসো, নিয়মটা হচ্ছে একটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে যা উচ্চারণ করব তা লিখব। এখন এই ধ জফলা মানে হচ্ছে কি, তুমি দেখো তো, অধ্যাপক, অধ্যাপক, তুমি দেখো তো অ এর পরে এখানে দটা কিন্তু আমরা দুইবার উচ্চারণ করি, তাই না? তাহলে দুইবার যে উচ্চারণ করি, তাহলে আমাকে লেখার সময় কিন্তু ঠিক দুইবারে কিন্তু লিখতে হবে। তো এই দেখো, এই যে ধ জফলা, এটা মানে হচ্ছে আমরা প্রথমে দ উচ্চারণ করি, তারপরে ধ উচ্চারণ করি, তাহলে আমরা দটা দুইবার উচ্চারণ করি, প্রথমে দ, তারপর হচ্ছে ধ। এই যে যেটা আমরা এখানে লিখলাম, তাহলে অধা, তুমি এটা এভাবে জাস্ট মনে রাখবা যে ধ জফলা থাকলেই আমরা কি করবো, এটা মাঝে থাকতে হবে, থাকলে আমরা কি করবো, প্রথমে দ উচ্চারণ করবো, তারপরে ধ। যেহেতু এটা যুক্ত বর্ণ, তার মানে প্রথম দয়ের নিচে হসন্ত অবশ্যই দিতে হবে। তাহলে এই যে দ জফলা, তাহলে প্রথমে দ, তারপর হচ্ছে কি ধ লিখলাম। এটা যেহেতু যুক্ত বর্ণ, আমরা অবশ্যই একটা হসন্ত দেব। যতগুলা যুক্ত বর্ণ আমরা লিখতে যাব, ঠিক ততগুলা যুক্ত বর্ণের শেষে আমাদেরকে ততগুলো বর্ণের ঠিক শুরু বর্ণটাতে অবশ্যই আমাদেরকে হসন্ত দিতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখলাম এর কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি যে অধ্যাপক শব্দের মধ্যে, ওকে, এরপর আমরা যদি খেয়াল করি যে অধ্যাপক শব্দের, যেমন প এর পরে একটা অ উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা ও দিলাম এবং শেষে ক। আচ্ছা, তো অধ্যাপক, ওকে, তাহলে শেষে হচ্ছে কি একটা ব্যঞ্জন বর্ণ, তাহলে আমরা জানি যে যদি শেষে ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে অবশ্যই কি দিতে হবে, একটা হসন্ত দিতে হবে। আর অধ্যাপক, এখানে কিন্তু দেখো ক এর পরে কিন্তু একটা অ উচ্চারণ হচ্ছে না, তাহলে এখানে কিন্তু আমাকে আলটিমেটলি কিন্তু থামতে হচ্ছে। তাহলে যখন ব্যঞ্জন বর্ণে তুমি যখন শেষে থামবা, অর্থাৎ এরপরে যখন অ উচ্চারিত হবে না, তখন আমরা অবশ্যই একটা হসন্ত দেব। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখলাম এই শব্দটা আসছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021 এবং 22 শিক্ষাবর্ষে। আচ্ছা, আমরা যদি খেয়াল করি যে তমিশ্রা শব্দে, আচ্ছা, এখন এখানে তুমি দেখো তো, তমিশ্রা দন্তস্বের সাথে কি রফলা, আমরা কিন্তু এই রফলাযুক্ত কথাটা কিন্তু আমরা একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে যখন যে বর্ণটার সাথে রফলা থাকবে, তখন আমরা ওই বর্ণের উচ্চারণটা লিখতে গিয়ে আমরা যেই বর্ণটার সাথে রফলা, আগে ওই বর্ণটা লিখবো, লিখে এখানে একটা হসন্ত দেব, তারপর এই সম্পূর্ণ বর্ণটা আবার কি হবে, রিপিট হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো দন্তস্বের সাথে রফলা এবং আকার, তাহলে আমরা কি করব, প্রথমে দন্তস্ব লিখবো এবং হসন্ত, এবং সম্পূর্ণ বর্ণটা লিখে আবার জাস্ট রিপিট করবেই। তাহলে ধরো তোমার ক এর সাথে কি রফলা, তাহলে আমরা কি করব, আমরা আগে ক লিখবো, একটা হসন্ত দেব, তারপর সম্পূর্ণ বর্ণটা আবার কি হবে, রিপিট হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক এইভাবে আমরা একটু প্র্যাকটিস করে নিই। এখন আসি, প্রথম আমরা দেখলাম ত, এরপর হচ্ছে কি রস্বইকার। তুমি খেয়াল করো, যে কোনো ব্যঞ্জন বর্ণ, যে কোনো ব্যঞ্জন বর্ণ এরপরে যখন একটা রস্বইকার থাকবে, যে কোনো ব্যঞ্জন বর্ণ এরপরে যখন রস্বইকার থাকবে, তখন এই ব্যঞ্জন বর্ণের সাথে মূলত ওকার হবে। কি হবে? এই ব্যঞ্জন বর্ণের সাথেই মূলত ওকার হবে। খেয়াল করো ব্যাপারটা, ধরো তোমাকে আমি বললাম কবি, কি বললাম, কবি। এখন কবি এই শব্দটাতে তুমি খেয়াল করে দেখো তো, ক হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, তারপর হচ্ছে কি রস্বইকার। তাহলে আমরা কি করব, উচ্চারণটা লেখার সময় এই ক এর সাথেই মূলত ওকার দিব। ঠিক আছে? এরপরে কি রস্বইকারের পরিবর্তন হয় না। আচ্ছা,
তাহলে আমরা যদি এই শব্দটাতে খেয়াল করি তমিশ্রা শব্দে, তাহলে এখানে ত ব্যঞ্জন বর্ণ এর পরে কি রস্বইকার, তাহলে আমাকে উচ্চারণ লেখার সময় এই ত এর সাথে মূলত ওকার দিতে হবে। আর রস্বইকার থাকলে রস্বইকার হয়, তার পরিবর্তন হয় না। আচ্ছা, এখন দন্তাস্বয়ের সাথে রফলা, তাহলে আমরা তো জানি যে দন্তাস্বয়ের সাথে রফলা থাকলে আমরা আগে দন্তাস্ব লিখবো, হসন্ত লিখবো। কেন হসন্ত দিব? কারণ এই যে দন্তাস্বয়ের সাথে রফলা, এটা হচ্ছে একটা যুক্ত বর্ণ। তাহলে যুক্ত বর্ণ লেখার সময় আমাদেরকে অবশ্যই আগে যেই বর্ণটার সাথে রফলা, ওই বর্ণটার সাথে আগে হসন্ত দিতে হবে, তারপর সম্পূর্ণ বর্ণটা আবার কি হবে, রিপিট হবে। তো মিস্টার জাস্ট আমরা এইভাবে আমরা লিখে দেব, ঠিক আছে? তাহলে তমিশ্রা শব্দের উচ্চারণটা এইভাবে লিখবো। ওকে, তারপরে আসি দেশপ্রেম। আচ্ছা, আমরা দেশপ্রেম, আমরা এই শব্দটা যদি খেয়াল করো, প্রথমে এই যে একার, এর পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবে দেব। এখন দেশপ্রেম, এই যে শয়ের পরে একটা কিন্তু অ উচ্চারণ হচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু জানি যদি শয়ের পরে অ উচ্চারিত হয় তাহলে কি হবে, ওকার হবে। কোন একটা বর্ণের পরে যদি অ উচ্চারিত হয় তাহলে কি হবে, ওকার হবে। আচ্ছা, তাহলে আমাকে দেশ, তাহলে তাহলে তালব্যস্যের সাথে কি হবে, ওকার হবে, দেশপ্রেম। আচ্ছা, এখন এই যে প এর সাথে রফলা আমরা কিন্তু জানি, তাহলে প্রথমে প লিখবো, তারপর একটা হসন্ত দিব, তারপর সম্পূর্ণ বর্ণটা আবার লিখে দিব। আচ্ছা, এখন শেষে হচ্ছে কি ম, তাহলে মটা হচ্ছে কি একটা ব্যঞ্জন বর্ণ। তাহলে ম হচ্ছে কি একটা ব্যঞ্জন বর্ণ, তাহলে এই যে ব্যঞ্জন বর্ণ শেষে কি কোনো অ উচ্চারিত হচ্ছে না, তাহলে আমাকে এই ব্যঞ্জন বর্ণের সাথে মূলত একটা হসন্ত দিতে হবে, দেশপ্রেম। ঠিক আছে? এরপর যদি খেয়াল করি যে সুন্দর। আচ্ছা, তো আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যখন কোনো একটা বর্ণের উচ্চারণ লিখতে যাব তখন একটা কথা মনে রাখতে হবে, যদি তালব্যস্য থাকে তাহলে তালব্যস্য হবে, যদি দন্তাস্য থাকে তাহলে অবশ্যই তালব্যস্য হবে। ঠিক আছে? আচ্ছা, এই দুইটা কথা মনে রাখবা, আরো বলবো ডিটেলসে। তাহলে এখানে দন্তাস্যের সাথে কি রস্যকার, আমরা এটাও জানি রস্যকার থাকলে রস্যকার হবে, দীর্ঘকার থাকলে রস্যকার হবে। তাহলে দন্তাস্য থাকলে কি তালব্যস্য হবে, রস্যকারের পরিবর্তন হবে না। এটা কি যুক্ত বর্ণ, তাহলে আমাকে প্রথমে দন্তান্বয়ের নিচে হসন্ত দিতে হবে, তারপরে হচ্ছে দ, ওই বর্ণটা লিখব। এখন আসি শেষে হচ্ছে কি র, তাই না? র হচ্ছে কি একটা ব্যঞ্জন বর্ণ, তার মানে এখানে একটা হসন্ত দেবে, এই আর কিছু না। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এই যে এখানে দ এর পরে একটা অ উচ্চারিত হচ্ছে, অ এর পরে হচ্ছে র, তাহলে এখানে দ এর সাথে কেন ওকার দিলেন না? নিয়মটা হচ্ছে যখন অর উচ্চারিত হবে, অর, তাহলে এই অ এর পরিবর্তে ও হয় না, এই কারণে মূলত আমি দ এর সাথে ওকার দেইনি। আমরা ঠিক পরের শব্দটা যদি দেখি, যে উজ্জ, ঠিক আছে? আচ্ছা, আমি একটু লিখে দিই। যখন তুমি হয় সাথে যখন জফলা দেখবা এবং সেটা যখন তোমার শব্দের মাঝে অথবা শেষে থাকবে, তখন কি করবা, এই হ জফলা এর পরিবর্তে প্রথমে বর্গীয় জ, তারপরে তুমি ঝ লিখবা। ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। এটা কেন লিখবো, আমরা মূলত হ জফলা যখন আমরা উচ্চারণ করতে যাই তখন কিন্তু আমরা মূলত এই দুইটা বর্ণই কিন্তু আমরা আলটিমেটলি উচ্চারণ করে থাকি। যেমন দেখো উদ ঝ, উদ ঝ, তাহলে আমরা প্রথমে বর্গীয় জ তারপরে ঝ উচ্চারণ করি। এবং তুমি দেখো শেষে হচ্ছে কি উজ্ঝ, শেষে একটা অ উচ্চারিত হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ওকার দিলাম। তাহলে আমরা একটু লিখে নিই। প্রথমে কি রস্যইকার, আমরা জানি যে রস্যইকার থাকলে রস্যইকার হয়, ঠিক আছে, তার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখে নিই রস্যইকার থাকলে রস্যইকার, হ জফলা যেহেতু, তাহলে আমাকে প্রথমে বর্গীয় জ, এর নিচে হসন্ত দেব। কেন দিব? কারণ এটা হচ্ছে কি একটা যুক্ত বর্ণ। এবং তারপরে কি আমরা ঝ উচ্চারণ করে লিখলাম, আশে আশে যেহেতু অ উচ্চারিত হচ্ছে আমরা এই কারণে ওকার দিলাম। জাস্ট এইভাবে আমরা লিখে দেব। ওকে? আচ্ছা,
আমরা এরপরে শব্দটা দেখতে পাচ্ছি যে ঐতিহ্য। ঠিক আছে, তো এই প্রশ্নটা আবার 2018 এবং 19 শিক্ষাবর্ষে আসা একটি প্রশ্ন, ঐতিহ্য। ওকে, হ জফলা এর পরিবর্তে আমরা কি হবে, যেটা আমরা একটু আগে জানি যে ওই এর পরিবর্তে আমরা কি হবে। দেখো তো, আমরা ওই উচ্চারণ করতে গিয়ে এটা যদি আমরা স্লোলি উচ্চারণ করি তাহলে কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারবো। স্লোলি উচ্চারণ করলে আমরা দেখতে পাই যে প্রথমে ও উচ্চারিত হয়, তারপরে ই উচ্চারিত হয়। ওই উচ্চারণ করতে গিয়ে আমি একটু লিখে দেই, যে কোনো জায়গায় যে কোনো শব্দ যখন ওই দেখবা তখন প্রথমে ও লিখবা, তারপরে রস্বই লিখবা। ঠিক আছে, কারণ আমরা মূলত এই দুইটা বর্ণই কিন্তু আমরা মূলত উচ্চারণ করে থাকি ওই। আচ্ছা, আর রস্বইকার থাকলে রস্বইকার হয়, তার পরিবর্তন হয় না। আর হ জফলা থাকলে প্রথমে বর্গীয় জ, তারপর হচ্ছে কি ঝ উচ্চারিত হয় এবং ওকার হবে। তাহলে আমরা এই নিয়ম অনুসারে এটার অ্যান্সারটা লিখে ফেলি। তাহলে ওই, ও, রস্বই, তারপরে রস্বইকারের পরিবর্তন হয় না। তারপর হ জফলা যেহেতু, তাহলে প্রথমে বর্গীয় জ, এর নিচে হসন্ত, তারপর হচ্ছে কি ঝ, এবং জয়ের সাথে ওকার হবে। ঠিক আছে, ঐতিহ্য। ওকে, তারপরে আমরা অভিধান, আমরা এই শব্দটা দেখি যে 2022 এবং 23 শিক্ষাবর্ষে আসা এই প্রশ্নটা। তাহলে আমরা জানি যখন একটা শব্দে যখন অ এর পরে যখন একটা রস্বইকার থাকবে তখন আমরা কি করব, ওই অ এর পরিবর্তে ও লিখব। ঠিক আছে, তাহলে আমরা নিয়মটা জানি, যখন প্রশ্নে অ এর পরে কি থাকবে, রস্বইকার থাকবে, তখন আমরা কি করব, এই অ এর পরিবর্তে ও লিখব। আর আমরা এটাও জানি রস্বইকার থাকলে রস্বইকার হয়, তার পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করব, এই অ এর পরিবর্তে ও লিখব, আর রস্বইকারের পরিবর্তন হয় না, আকারেরও পরিবর্তন হয় না, আর শেষে দন্তন্য। এটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা যখন দেখব ব্যঞ্জন বর্ণের পরে অ উচ্চারিত হয় তখন আমরা ওকার দিব, আর যখন অ উচ্চারিত না হয় তখন আমরা কি করব না, ওকার দেব না। তাহলে অভিধান, আমরা এখানে কিন্তু দন্তন্য এর পরে কিন্তু অ উচ্চারিত হচ্ছে না, আমরা এই কারণে এখানে হসন্ত দিলাম। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি শ্রাবণ, এই শব্দটা আসে 2021 এবং 22 শিক্ষাবর্ষে। এখন এই শব্দটা যখন আমরা সলভ করতে যাব তখন আমরা একটা কথা বলি যে যখন দন্তাস্ব এর সাথে তোমার রফলা থাকবে তখন আমরা কি করব, সরি তালব্যস্য এর সাথে যখন রফলা থাকবে তখন আমরা দন্তাস্ব রফলা লিখব। আবার দন্তাস্ব এর সাথে যদি রফলা থাকে তাহলেও দন্তাস্ব রফলা হবে। কিন্তু শুধু দন্তাস্ব থাকলে কি হবে, তালব্যস্য হবে। আবার শুধু তালব্যস্য থাকলে তালব্যস্য হবে। তাহলে এই চারটা কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমি এই নিয়ম অনুসারে এটা লিখি, তাহলে দন্ত, যেহেতু তালব্যস্যের সাথে রফলা, তাহলে আমাকে দন্তস্ব রফলা লিখতে হবে আকার। ওকে, আমরা যদি দেখি শ্রাবণ শব্দে এই যে ব এরপরে কি একটা অ উচ্চারিত হচ্ছে এবং অ এর পরে মূর্ধন্য। ঠিক আছে, তাহলে আমি লিখলাম ব এর সাথে ওকার। আর আমরা জানি যখন একটা প্রশ্নে মূর্ধন্য থাকবে তখন তুমি কি লিখবা, দন্তন্য লিখবা, আর দন্তন্য থাকলে দন্তন্য হবে। তাহলে এইখানে যেহেতু মূর্ধন্য তাহলে আমি লিখবো দন্তন্য, যেহেতু এটা ব্যঞ্জন বর্ণ এই কারণে আমি শেষে বসন্ত দিলাম। তারপরে আমরা যদি শব্দটা দেখি যে তীব্র। ঠিক আছে, আচ্ছা, তীব্র, আমরা এই শব্দটা যদি খেয়াল করি যে যখন একটা প্রশ্নে যখন দীর্ঘইকার থাকবে তখন তুমি কি করবা, হ্রস্বইকার লিখবা। আর যখন হ্রস্বইকার থাকবে তখন তার পরিবর্তন হবে না। ওকে, তাহলে এখানে ত এর সাথে যেহেতু দীর্ঘইকার, আমি লেখার সময় লিখবো হ্রস্বইকার। আর ব রফলা, তুমি একটা বিষয় মনে রাখবা, ব রফলা, তো তাহলে আমাকে প্রথমে ব লিখতে হবে, তারপর ব এর সাথে যে রফলা সম্পূর্ণ শব্দটা আবার কি করতে হবে, লিখতে হবে। এরপর আমি একটা ওকার দেবো। কেন ওকার দিলাম, তুমি দেখো তীব্র, ব রফলা এরপরে মূলত একটা অ উচ্চারিত হচ্ছে, এই কারণে মূলত আমি কি করলাম, এখানে ওকার দিলাম। তাহলে আমি লিখলাম তীব, সরি এটা এভাবে হবে না, এটা আবার লিখি, সম্ভবত আমাকে রোজায় ধরেছে।
তীব্র। তাহলে ত এর সাথে কি রস্বইকার, তাহলে বয়ের নিচে হসন্ত, তাহলে ব এর সাথে রফলা যেহেতু, তাহলে আমি বয়ের নিচে আগে হসন্ত দিব, ঠিক তারপরে কি করবো, সম্পূর্ণ বর্ণটা আমি আবার লিখে ফেলবো, তীব্র। ওকে, তাহলে এটাই অ্যান্সার। ওকে, তারপর আমরা আসি ঢাকা বোর্ড 2023। আমরা এখন বোর্ড প্রশ্নগুলো একটু নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো আমাদের নিয়মটা হচ্ছে কি, যখন জ থাকবে কোন একটা প্রশ্নে, তখন আমরা তার পরিবর্তে লিখবো বর্গীয় জ। ঠিক আছে, যখন বর্গীয় জ থাকবে তাহলে তার পরিবর্তে বর্গীয় জ হবে, তার পরিবর্তন হবে না মূলত। ওকে, এখন তুমি দেখো তো, প্রথম হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, তারপর হচ্ছে একটা যুক্ত বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ এর পরে যুক্ত বর্ণ, যখন যুক্ত বর্ণ থাকবে তখন আমরা কি করব, ওই ব্যঞ্জন বর্ণের সাথে একটা উকার দিয়ে দেব। ওকে, এখন একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে তুমি যতগুলা বর্ণ উচ্চারণ করবা, ঠিক ততগুলা বর্ণই লিখবা। আর যখন একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে যখন তুমি কোনো যুক্ত বর্ণ দেখবা, কি দেখবা, তখন যখন তুমি যুক্ত বর্ণ দেখবা, তখন কিন্তু তোমাকে যুক্ত বর্ণটা লেখার সময় অবশ্যই কিন্তু প্রথম বর্ণের নিচে হসন্ত দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, যা উচ্চারণ করবো তা লিখবো। তাহলে চর্যাপদ, চর্যাপদ, তাহলে চ এরপর মূলত আমরা র উচ্চারণ করি, তাহলে এই যে রেফের উচ্চারণটা কিন্তু মূলত র এর মতো, তাহলে এটা কিন্তু একটা যুক্ত বর্ণ। তাহলে আমি কি করব, লিখি রেফের উচ্চারণটা যেহেতু র এর মতো, তাহলে লিখলাম। এটা যুক্ত বর্ণটা লেখার সময় আমাকে অবশ্যই কি করতে হবে, প্রথম বর্ণের নিচে হসন্ত দিতে হবে। তাহলে লিখলাম, এই জয়ের পরিবর্তে আমাকে কি লিখতে হবে, বর্গীয় জ লিখতে হবে। আর আকারের আকার, তাহলে এই পর্যন্ত কিন্তু লেখা শেষ আমাদের, তাই না? তাহলে আমাকে লিখতে হবে কি, চর্যাপদ। আচ্ছা, এরপর দেখি প, তারপর হচ্ছে দ। দ এর নিচে অবশ্যই হসন্ত দেব। কেন দিব, কারণ এই যে দ হচ্ছে কি একটা ব্যঞ্জন বর্ণ, এই কারণে আমাকে হসন্ত দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এইভাবে লিখবো, চর্যাপদ। ওকে, তারপরে শব্দটা যদি দেখি, ঢাকা বোর্ড 2023 আসা প্রশ্ন, প্রত্যাশা। আচ্ছা, এখন একটা রফলাযুক্ত বর্ণ যখন ঠিক শব্দের শুরুতে থাকবে, তখন কি হবে, জাস্ট ওই রফলাযুক্ত বর্ণের সাথে আমি জাস্ট একটা ওকার দিব। কি দেবো, একটা ওকার দিব। তাহলে দেখো, যেমন প এর সাথে কি রফলা, তাহলে এটা জাস্ট শুরুতে, যদি সেটা শুরুতে থাকে, শুরুতে হলে কি হবে, জাস্ট আমি কি করব, এটার পরিবর্তে আমি জাস্ট ওকার দিব। আর যখন ওই রফলাযুক্ত বর্ণটা যখন মাঝে থাকবে বা শেষে থাকবে, একটা শব্দের মাঝে বা শেষে যদি এই প রফলা থাকে, তখন আমরা কি করবো, এর পরিবর্তে প্রথমে পয়েন্ট নিচে হসন্ত, তারপর ওই সম্পূর্ণ বর্ণটা আমি জাস্ট এইভাবে লিখবো। তাহলে এটা যেহেতু শুরুতে, তার মানে আমাকে অবশ্যই ওকার দিতে হবে। আর ত এর সাথে কি জফলা, তাই না? তাহলে এখানে দেখো তো, তটা মূলত দুইবার উচ্চারিত হচ্ছে, প্রত্যাশা, প্রত্যাশা, তার মানে তটা এখানে কয়বার, দুইবার। তাহলে আমাকে ঠিক দুইবারে লিখতে হবে, প্রত্যা। আচ্ছা, তালব্যস্য থাকলে তালব্যস্য হবে, তার পরিবর্তন হবে না, জাস্ট এইভাবে আমি লিখে দেব। এরপর আসি যে অন্য এই শব্দটাতে, তো খেয়াল করো, এখানে প্রশ্নে অ এর পরে কি জফলা, তাহলে আমরা জানি যখন প্রশ্নে অ এর পরে জফলা থাকবে, অ এর পরিবর্তে আমি ও লিখবো। আর জফলাযুক্ত বর্ণটা তুমি দেখো তো, এখানে দন্ত নটা মূলত দুইবার উচ্চারণ করি, তাই না? এটাকে আমরা স্লোলি উচ্চারণ করি, অন ন, অন ন, নটা দুইবার। তাহলে আমি কি করব, লেখার সময় দুইবার লিখব। আর প্রথম বর্ণের নিচে হসন্তটা কেন দেব, কারণ এটা হচ্ছে কি একটা যুক্ত বর্ণ, এই কারণে প্রথম বর্ণের নিচে আমাকে হসন্ত দিতে হবে। এবার আসি শেষে, কিন্তু দেখো অন ন, নয়ের পরে কিন্তু আবার একটা কিন্তু অ উচ্চারিত হচ্ছে শেষে, তাই না? অন ন, যেহেতু অ উচ্চারিত হচ্ছে, এই কারণে আমি এখানে ওকার দিব। তাহলে অন্য আমি জাস্ট এইভাবে লিখে দেব। ঢাকা বোর্ড 2023 আসা প্রশ্নটা রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে তুমি দেখো তো, রাষ্ট্রপতি আমরা যদি এই শব্দটাতে একটু খেয়াল করি, রাষ্ট্রপতি। ওকে, আমরা নিয়মটা একটু লিখে নিই। যখন একটা প্রশ্নে আমরা যখন মূর্ধন্য ষ থাকবে, আমরা তখন কি করব, তালব্যস্য লিখব। যখন দন্তস্য থাকবে, তাহলে আমরা তালব্যস্য লিখব।
যখন তালব্যস্য থাকবে তখন আমরা কি করব, তালব্যস্য লিখব। আর যখন দন্তস্বয়ের সাথে রফলা থাকবে তখন আমরা কি করব, দন্তস্ব রফলা লিখব। আর যখন তালব্যস্যের সাথে যখন রফলা থাকবে তখন আমরা কি করব, দন্তস্ব রফলা লিখব। তাহলে এই নিয়ম অনুসারে জাস্ট আমরা কি করব, এই দুইটাই কিন্তু আমাদের ব্যতিক্রম থাকবে। তাহলে এই দুইটা ব্যতিক্রম আর বাকি সবগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, দুইটা হচ্ছে কি একটু উল্টা। তাহলে আমি দেখি এবার, আমরা জানি এই প্রশ্নে যদি আকার থাকে তাহলে তার পরিবর্তন হয় না। এই যে মূর্ধন্যস্বটা, তাহলে আমি তার পরিবর্তে লিখবো তালব্যস্য। এর নিচে হর্ষন্তটা কেন দেব, কারণ এটা হচ্ছে কি একটা যুক্ত বর্ণ, এই কারণে আমি এখানে হর্ষন্তটা দিলাম। এখন আসি, এটা কি রফলাযুক্ত বর্ণ, তার মানে ওই যে প্রথম বর্ণের নিচে হর্ষন্ত, তারপরে ওই বর্ণটা আমি কি করব, রিপিট হবে না, স্ট্র। তাহলে ওকার দিলাম। আর এবার আসি, এখানে আমি যদি খেয়াল করি প এর পরে একটা অ উচ্চারিত হচ্ছে, ঠিক তারপরে কিন্তু এখানে কি হ্রস্বইকার। তাহলে তুমি দেখো, যে কোনো ব্যঞ্জন বর্ণের পরে যখন একটা হ্রস্বইকার থাকবে তখন ওই ব্যঞ্জন বর্ণের সাথে মূলত একটা কি হবে, ওকার দিতে হবে। তাহলে আমরা জানি যে যে কোনো ব্যঞ্জন বর্ণ যদি থাকে এবং এরপর যদি একটা হ্রস্বইকার থাকে তখন আমরা অবশ্যই তার সাথে কি ওকার দিব। তাহলে প এর সাথে মূলত ওকার হবে। আর এখানে হ্রস্বইকারে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে আরেকটা কথা, যদি কোনো প্রশ্নে তোমার দীর্ঘ ইকার থাকে তাহলে আমরা কি লিখব, হ্রস্বইকার লিখব। যদি হ্রস্বইকার থাকে হ্রস্বইকার লিখব। আর যদি দীর্ঘকার থাকে তাহলে আমাকে অবশ্যই কি লিখতে হবে, তাহলে অবশ্যই আমাকে হ্রস্বইকার লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা জানি যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ, আমি লিখে নিই, কোনো একটা ব্যঞ্জন বর্ণ এরপরে যখন দীর্ঘ ইকার থাকবে তখন কি হবে, এই ব্যঞ্জন বর্ণের সাথে মূলত আমাকে ওকার দিতে হবে। ঠিক আছে। তো আমরা যদি এই প্রশ্নটা দেখি যে এই ব্যঞ্জন বর্ণের পরে কিন্তু একটা দীর্ঘ ইকার, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, লিখার সময় কিন্তু ওই ব্যঞ্জন বর্ণটার সাথে কিন্তু মূলত আমাকে ওকার দিতে হবে। ঠিক আছে। তাহলে আমাকে এখানে তয়ের সাথে ওকার দিব। আর আমাদের উচ্চারণ নিয়ম হচ্ছে কি, মানে একটা শব্দের মধ্যে ঠিক যা থাকবে আমি সেদিকে আমি লক্ষ্য করব না। আমরা কি করব, ওই শব্দটা উচ্চারণ করতে গিয়ে ঠিক আমরা যতগুলো বর্ণ উচ্চারণ করব, আমি ঠিক লেখার সময় ঠিক ততগুলো বর্ণ কিন্তু আমরা লিখবো। ওকে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে তন্নি উচ্চারণ করলে এখানে মূলত আমরা এখানে লেখা আছে কি দন্তনার সাথে কি বফলা, কিন্তু আমরা কিন্তু বফলাটা কিন্তু আমরা সাধারণত উচ্চারণ করি না। এখানে কিন্তু আমরা নটা দুইবার উচ্চারণ করি, তাই না? যে তোন নি এখানে মূলত নটা দুইবার উচ্চারিত হয়। দ্যাটস আমরা কি করব, ওই নটায় আমরা কি করব, দুইবার লিখব। ঠিক আছে। তাহলে আমরা লিখলাম যে প্রথমে হচ্ছে ন দুইবার হবে। আচ্ছা, এখন এটা যেহেতু যুক্ত বর্ণ এই কারণে আমাদের প্রথমে নয়ের সাথে অবশ্য হসন্ত দিতে হবে। আচ্ছা, দীর্ঘ ইকার থাকলে হ্রস্ব ইকার হবে, তার মানে তোন নি। তাহলে আমাকে জাস্ট এভাবে আমি লিখে দিলেই হবে। তাহলে আমাকে লেখার সময় এই কথাগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে। এরপরে যদি দেখি উদ্বেগ, আমাদের এই শব্দটা যদি দেখি, আমরা জানি যে একটা প্রশ্নে যখন হ্রস্বকার থাকবে তখন কিন্তু তার পরিবর্তন হবে না, কিন্তু যখন একটা প্রশ্নে যখন দীর্ঘকার থাকবে তখন তার পরিবর্তে অবশ্যই আমাকে হ্রস্বকার লিখতে হবে। ঠিক আছে। তাহলে আমরা এটা লিখি যে এখানে যেহেতু হ্রস্বকার তাহলে তার পরিবর্তন আমরা করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, এরপরে শব্দটা যদি দেখি, এটা হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে যুক্ত বর্ণ লেখার সময় প্রথম বর্ণের নিচে হসন্ত, এই যে দয়ের সাথে যেহেতু যুক্ত বর্ণ, দয়ের নিচে হসন্ত। এরপরে কি করব, আহ বয়স নিচে একার হবে। আচ্ছা, আর শেষে কি ব্যঞ্জন বর্ণ থাকতেছে, আমরা লিখলাম উদ্বেগ। ব্যঞ্জন বর্ণ যেহেতু আমাকে অবশ্যই একটা হসন্ত দিতে হবে, দ্যাটস ইট। আমরা যদি নদী এই শব্দটা দেখি, যে যে কোনো ব্যঞ্জন বর্ণের পরে যখন একটা দীর্ঘ ইকার আসবে আমরা কি করব, ওই ব্যঞ্জন বর্ণের সাথে আমরা কি করব, একটা ওকার দিব। তাহলে নয়ের সাথে ওকার হবে, দীর্ঘ ইকার থাকলে আমরা কি লিখে দিব, হ্রস্ব ইকার। এই। আচ্ছা, এরপরে আসি অক্ষর। এখন
প্রশ্ন যদি অ এর পরে যদি ক্ষিয় থাকে, অ এর পরিবর্তে কি হবে? ও হবে। আচ্ছা, ক্ষিয় উচ্চারণ করতে গিয়ে প্রথমে আমরা ক লিখবো, তারপর খ লিখবো। কেন লিখবো? কারণ প্রথমে ক, তারপর খ উচ্চারণ করি, দ্যাটস ওয়াই আমরা প্রথমে ক তারপর খ লিখবো। তাহলে লিখলাম প্রথমে ক তারপরে খ। আচ্ছা, যেহেতু যুক্ত বর্ণ এই কারণে হসন্ত দেব, এবং ক্ষয় নিচে একটা ওকার, আর শেষে যেহেতু ব্যঞ্জন বর্ণ এই কারণে আমরা হসন্ত দেব। এই অবিশ্বাস শব্দটা যদি খেয়াল করি, দেখো অ এর পরিবর্তে কখন ওকার হবে, কখন ওকার হবে না। মনে রাখবা, যখন অ বাদ দিলে একটা অর্থবোধক শব্দ থাকবে, ঠিক আছে, তখন কি হবে না? অ এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তুমি দেখো তো এখানে অ বাদ দিলে বিশ্বাস একটা অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে, তাহলে আমি এখানে অ এর কোনো পরিবর্তন করতে পারবো না। রস্বইকার থাকলে আমরা রস্বইকারে লিখবো। আচ্ছা, এখানে আসি, আমরা যদি দেখি অবিশ্বাস শব্দে যে যদি তালব্যস্য থাকে, যেহেতু এটা যুক্ত বর্ণ বিশ্বাস, এখানে শটা দুইবার উচ্চারিত হচ্ছে, তাহলে আমরা লিখে দেব দুইবার। আকারে পরিবর্তন হয় না, দ্বন্দ্বস্য থাকলে আমরা কি লিখবো? তালব্যস্য লিখবো। এই আচ্ছা, ঐকতানে আমরা জানি ওই থাকলে আমরা প্রথমে ও লিখবো, তারপরে রস্বই লিখবো। আচ্ছা, তারপরে ক এর পরে একটা অ উচ্চারিত হচ্ছে, এই কারণে আমি ক এর সাথে ওকার দিব। আকারে পরিবর্তন হয় না, আর শেষে আমাদের এখানে কি ব্যঞ্জন বর্ণ, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা হসন্ত দিব। আচ্ছা, আমরা যদি খেয়াল করি যে ঔপন্যাসিক, ওকে, তাহলে ঔপন্যাসিকের মধ্যে যে ওই উচ্চারণ করলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে ও, তারপর হচ্ছে রস্যও, ওই, ঠিক আছে, ও রস্যও, এটা আমার সব সময় মনে রাখতে হবে। আর এখানে প ব্যঞ্জন বর্ণ, তারপর হচ্ছে যুক্ত বর্ণ, তাহলে আমাকে প এর সাথে ওকার দিতে হবে, কারণ ব্যঞ্জন বর্ণের পরে যদি যুক্ত বর্ণ আসে ওই ব্যঞ্জন বর্ণের সাথে ওকার দেবে। ওই পন নাস, নটা এখানে দুইবার উচ্চারিত হয়, আমরা লিখবো দুইবার। আকারে পরিবর্তন হয় না, দন্তস্ব থাকলে কি হবে? আমাকে তালব্যস্য লিখতে হবে। শেষে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এই কারণে একটা হসন্ত দেব। ওই পর নাসিক, অসীম। আচ্ছা, এখন আসি, এখানে কিন্তু অ এর পরিবর্তন করতে পারবো না। কেন পারবো না জানো? যখন তুমি দেখবা এই অ যখন নাবোধক অর্থ প্রদান করবে, হ্যাঁ, সেটা বুঝবো কিভাবে? ওই শব্দটার অর্থটা খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন অসীম মানে হচ্ছে কি? মানে যার কোনো সীমা নেই। অসীম মানে হচ্ছে কি? যার কোনো সীমা নেই। অসীম নেই, তাহলে যার কোনো সীমা নেই, নেই কথাটা কিন্তু আসতেছে। দ্যাটস ওয়াই আমরা এখানে অ এর পরিবর্তন করব না। দন্তাস্য থাকলে কি হবে? তালব্যস্য, দীর্ঘইকার থাকলে রস্বইকার, শেষে হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ, এই কারণে আমি একটা হসন্ত দেব। ওকে, আমরা জানি যখন রফলাযুক্ত বর্ণটা ঠিক শুরুতে থাকবে তখন কি হবে? ওই রফলাযুক্ত বর্ণের সাথে জাস্ট একটা ওকার দিব, আকারে কোনো পরিবর্তন হয় না, আর শেষে হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ, এই কারণে আমি একটা হসন্ত দেব। ঠিক আছে, তাহলে শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকে আমাকে অবশ্যই একটা হসন্ত দিতে হবে। আমরা যদি এই শব্দটা খেয়াল করি, পরীক্ষা, প্রথমে ব্যঞ্জন বর্ণ তারপরে কি দীর্ঘইকার, তাহলে অবশ্যই আমাকে ওকার দিতে হবে ব্যঞ্জন বর্ণের সাথে। দীর্ঘইকার থাকলে আমরা লিখবো হ্রস্বইকার, আর ক্ষীয় থাকলে প্রথমে ক তারপরে খ। কয়ের নিচে হসন্ত কেন দেব? কারণ ক্ষীয় হচ্ছে একটা যুক্ত বর্ণ, এখানে দুইটা বর্ণ উচ্চারিত হয়, আর এখানে শেষে হচ্ছে আকার, তাহলে আকার থাকলে আকার হবে, এর কোনো পরিবর্তন হবে না। আমরা যদি দেখি প্রথমে ব্যঞ্জন বর্ণ কবি শব্দে, তারপর হচ্ছে কি হ্রস্বইকার, তাহলে অবশ্যই ব্যঞ্জন বর্ণের সাথে ওকার দিতে হবে, আর হ্রস্বইকার থাকলে আমরা জানি তার কোনো পরিবর্তন হয় না। এরপর যদি আমরা শব্দটা খেয়াল করি বঞ্চিত, ঠিক আছে, তাহলে আমাদের ওকে, আচ্ছা, তো আমরা বঞ্চিত এই শব্দ যদি খেয়াল করি, প্রথমে ব্যঞ্জন বর্ণ তারপরে কি হ্রস্বইকার, তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে ওকার হবে, আর হ্রস্বইকার তো হ্রস্বইকার হবে, তাই না? আচ্ছা, তার আগে আমি একটু বলি, যেমন ওকে, তাহলে বঞ্চিত আবার প্রথম থেকে বলি। প্রথমে ব্যঞ্জন বর্ণ, তারপর হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ পরে হ্রস্বইকার, এই কারণে ব্যঞ্জন বর্ণের সাথে আমরা ওকার দিব। আচ্ছা, বঞ্চিত উচ্চারণ করতে গিয়ে প্রথমে দন্তন্য, বঞ্চিত, বঞ্চিত, তাহলে দন্তন্য নিচে হসন্ত দেব, কারণ এটা হচ্ছে একটা যুক্ত বর্ণ, আর চয়ের সাথে হ্রস্বইকার হবে, কারণ এই যে এখানে হ্রস্বইকার, এই কারণে আমরা হ্রস্বইকার দিব। এখন বঞ্চিত, তারপরে কিন্তু অউচ্চারিত হচ্ছে, দ্যাটস আমরা ওকার দিব, জাস্ট এইভাবে আমরা লিখে দেব অদ্বিতীয়। আমরা অনেক সময় জানি যে অ এর পরিবর্তন হয়, অ এর পরিবর্তন হয় না। আচ্ছা, এখন আসি
অ বাদ দিলে একটা অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে দ্বিতীয়, তাহলে কি হবে না, এখানে মূলত অ এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এখানে কি হবে না, অ এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা অ এর পরিবর্তন করতে পারবো না, আর রস্বইকার থাকলে রস্বইকারই হয়। আর বফলাটা এখানে দিব না, কেন দিব না জানো, কারণ মূলত বফলা উচ্চারিত হয় না, এই কারণে আমরা কি করব না, বফলাটা আমরা লিখব না। আর দীর্ঘইকার থাকলে রস্বইকার হয়, তাই না? আর আমরা যদি খেয়াল করি অদ্বিতীয় শেষে কিন্তু অ উচ্চারিত হচ্ছে, এই কারণে আমরা কি করব, ও কার দিব। আচ্ছা, অধ্যক্ষ শব্দ যদি খেয়াল করি, এখানে অ এর পরে জফলা, তাহলে আমাকে অ এর পরিবর্তে আমাকে কি লিখতে হবে, ও লিখতে হবে। এই ধ জফলা মানে হচ্ছে প্রথমে দ তারপরে ধ লিখতে হবে। তাহলে আমরা লিখলাম প্রথমে দ তারপরে ধ। আচ্ছা, এরপরে আমাকে অবশ্য ওকার দিতে হবে। আর ক্ষীয় উচ্চারণ করতে গিয়ে প্রথমে ক তারপরে খ, অধ্যক্ষ, খ এর পরে কি অ উচ্চারিত হচ্ছে, এই কারণে আমরা এখানে আমরা ওকার দিব। লক্ষ্য শব্দটা যদি খেয়াল করি, প্রথম হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাহলে ব্যঞ্জন বর্ণের পরে যখন ক্ষীয় আসবে তখন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অবশ্যই ওই ব্যঞ্জন বর্ণের সাথে কি দিতে হবে, অবশ্যই একটা ওকার দিতে হবে। তাহলে ব্যঞ্জন বর্ণের পরে কি ক্ষীয়, তাহলে এই ব্যঞ্জন বর্ণের সাথে ওকার দেব। আর ক্ষীয় উচ্চারণ করতে গিয়ে প্রথমে ক তারপর হচ্ছে খ, তাহলে খ এর সাথে আমরা কি দিব, ওকার দেব। আচ্ছা, এরপরে সে অরণ্য, আমরা যদি খেয়াল করি যে অরণ্য শব্দের মধ্যে যে অ এর পরে হচ্ছে কি র, তাহলে অ এর পরে যদি র থাকে অ এর কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপর আসি র এর পরে একটা র হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন এই ব্যঞ্জন বর্ণের পরে আমরা এখানে একটা জফলা দেখতে পাচ্ছি, তাহলে এই ব্যঞ্জন বর্ণের সাথে অবশ্যই একটা ওকার দিব। আর এখানে দন্ত মূর্ধন্য থাকলে কি হয়, দন্তন্য হয়। তাহলে এইখানে যেহেতু নটা দুইবার উচ্চারিত হচ্ছে, তাহলে আমরা কি করব, আমরাও কি করব, দুইবারে লিখব। যেহেতু যুক্ত বর্ণ, এই কারণে প্রথম নয়ের নিচে হসন্ত এবং দ্বিতীয় নয়ের সাথে জাস্ট একটা ওকার হবে, অরণ্য। ওকে, দ্যাটস ইট। আহ্বান শব্দটা কিন্তু আমরা ঠিক শুরুতেই কিন্তু আমরা এটা প্র্যাকটিস করেছিলাম, তাই না? আমরা যেটা ঢাকা মেবি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, আশা করি যেটা তোমাদের কমন আসছে। তাহলে এখানে এই হয় বা এর পরিবর্তে ও ভ হবে, তাই না? তাহলে আয়ের পরিবর্তন হবে না, তাহলে সম্পূর্ণটা আমরা লিখি আ, আয়ের পরিবর্তন হবে না, হয় বরি পরিবর্তে ও ভ লিখবো, এরপরে আকার, তারপর শেষে কি দন্তান্ন, এই কারণে একটা হর্ষন্ত দিব শেষে। দ্যাটস ইট। প্রভাত শব্দ যদি খেয়াল করি, এই এটা কি রফলাযুক্ত বর্ণ, তাহলে যেহেতু রফলাযুক্ত বর্ণটা শুরুতে, তাহলে আমাকে অবশ্যই একটা ওকার দিতে হবে। আর আকারের পরিবর্তন হয় না, আর শেষে যেহেতু ব্যঞ্জন বর্ণ, এই কারণে আমি একটা হর্ষন্ত দেব। আমরা অনেক সময় দেখি যে অ এর পরিবর্তন হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে কি অ এর পরিবর্তন হয় না। তো এখন সেটা বুঝবো কিভাবে, আমরা যখন দেখি অ বাদ দিলে অর্থবোধক শব্দ থাকে, যেমন অ বাদ দিলে সহ্য অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে, তাহলে কি হবে না, এখানে অ এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এখানে অ এর পরিবর্তন করব না, দন্তস্ব থাকলে তালব্যস্য হবে। আচ্ছা, এখন আসি এই যে ব্যঞ্জন বর্ণের পরে কি যুক্ত বর্ণ, তাহলে অবশ্যই আমাকে ব্যঞ্জন বর্ণের পরে যুক্ত বর্ণ থাকলে তার সাথে ওকার দিতে হবে। আচ্ছা, হ জফলা মানেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে কি বর্গীয় জ এবং তারপর হচ্ছে কি ঝ, যেটা আমরা একটু আগে কিন্তু প্র্যাকটিস করে এসেছি, তাই না? অসহ্য। আমরা যদি গ্রহণ এই শব্দটাতে খেয়াল করি যে প্রথমে হচ্ছে কি একটা রফলা, তাহলে রফলা যুক্ত বর্ণটা যদি শুরুতে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ওকার দিতে হবে, গ্রহণ। আচ্ছা, এরপর দেখি হ এর পরে একটা অ উচ্চারিত হচ্ছে, আমরা ওকার দিব, মূর্ধন্য থাকলে আমরা দন্তন্য লিখবো। তাহলে আমরা মূলত আমরা এই নিয়ম অনুসারে আমরা প্র্যাকটিস করব। এরপর যদি খেয়াল করি উল্লাস শব্দে প্রথমে রস্যকার, আমরা জানি কোনো একটা প্রশ্নে যদি রস্যকার থাকে তাহলে কিন্তু তার পরিবর্তন হয় না, কিন্তু দীর্ঘকার থাকলে কিন্তু অবশ্যই রস্যকার হবে। আর আমরা যখনই যুক্ত বর্ণ লিখতে যাব তখন আমরা প্রথম বর্ণের নিচে অবশ্যই একটা হর্ষন্ত দেব। তাহলে এখানে যুক্ত বর্ণের মধ্যে প্রথম বর্ণটা হচ্ছে ল, তাহলে অবশ্যই এর নিচে হর্ষন্ত হবে। আর আকারের কোনো পরিবর্তন হয় না, আর এটা আমরা জানি অলরেডি যে দন্তস্ব থাকলে আমাদেরকে অবশ্যই তার পরিবর্তে তালব্যস্য লিখতে হবে।
তারপরে শব্দটা যদি দেখি, আবশ্যক শব্দটার মধ্যে আমরা জানি কোনো একটা শব্দে যদি আকার থাকে তাহলে তা রিপিট হবে, এর কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা দেখলাম ব্যঞ্জন বর্ণের পরে যে যদি কোনো যুক্ত বর্ণ থাকে তখন কি হবে, ওই বর্ণটা লেখার সময় আমাকে অবশ্যই ওকার দিতে হবে। তাহলে আমরা এখানে কি করব, ওই বয়ের সাথে ওকার দিব। আর এইখানে তালব্য যেহেতু আছে তার মানে এখানে দুইবার উচ্চারিত হবে, আবশ্যক। ঠিক আছে, তাহলে আমরা জানি যখন তালব্য থাকে তখন, যখন দন্তস্ব থাকে তখন আমরা কি লিখব, তালব্য লিখব। আর যখন তালব্য থাকবে তখন তালব্য হবে, আর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ওকে, আবশ্যক। তাহলে আমরা জাস্ট শেষে আমরা একটা হসন্ত দিব, কেন? কারণ যদি শেষে ব্যঞ্জন বর্ণ থাকে অবশ্যই আমাদেরকে একটা হসন্ত দিতে হবে। আচ্ছা, তারপরে শব্দটা যদি আমরা খেয়াল করি, চিহ্নিত, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রস্বইকার পরিবর্তন করব না, রিপিট হবে। আর এখানে হচ্ছে যুক্ত বর্ণ, তাই না? তাহলে যুক্ত বর্ণ লেখার সময় প্রথম বর্ণের নিচে অবশ্যই আমাকে হসন্ত দিতে হবে। তাহলে এখানে যেহেতু এখানে যেহেতু দন্তন্য দেওয়া আছে তার মানে আমাকে হসন্ত দিতে হবে। আর হয়ের সাথে কি রস্বইকার, রস্বইকারের পরিবর্তন হয় না। আর তয়ের নিচে হসন্তটা, কারণ আমরা শেষে যদি কোনো উচ্চারিত হয় বর্ণের পরে তাহলে অবশ্যই আমাকে একটা ওকার দিতে হবে। প্রণীত, এটা কিন্তু রিপিট হচ্ছে, তাই না? এই টাইপসের প্রশ্ন কিন্তু আমরা অলরেডি একটু আগে প্র্যাকটিস করে এসেছিলাম। তাহলে আমাকে কি করতে হবে, রফলাযুক্ত বর্ণটা যেহেতু শুরুতে, এই কারণে আমাকে একটা ওকার দিতে হবে। আর দীর্ঘইকার থাকলে আমাকে রস্বইকার, মূর্ধন্য থাকলে দন্তন্য। আর যেহেতু তয়ের পরে উচ্চারিত হচ্ছে দ্যাটস আমরা এখানে শেষে একটা আমরা কি দেব, ওকার দেব। ওকে, ব্যতীত শব্দে যখন তুমি দেখবা প্রথমে একটা জফলাযুক্ত বর্ণ তারপরে দীর্ঘইকার, তাহলে তুমি কি করবা, এই জফলা এর পরিবর্তে ওই বর্ণটার সাথে একার দিবা। আর দীর্ঘইকার থাকলে রস্বইকার হয়। এখন দেখো তয়ের পরে কিন্তু একটা উচ্চারিত হচ্ছে, তাই না? দ্যাটস আমরা এখানে আমরা কি দিলাম, ওকার দিলাম। ওকে, আমরা যদি খেয়াল করি যে সৌন্দর্য শব্দের মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এই শব্দটা কিন্তু রিপিট হচ্ছে, মানে সেম একই শব্দ কিন্তু বারবার বিভিন্ন বোর্ডে কিন্তু আসতে পারে। তাহলে আমরা জানি যখন একটা শব্দে দন্তস্ব তালব্য থাকবে তাহলে আমরা তালব্য লিখব, যখন দন্তস্ব থাকবে তখন আমরা কি লিখব, তালব্য লিখব। ঠিক আছে, যখন একটা শব্দে মূর্ধন্য থাকবে তখন আমরা কি লিখব, তালব্য লিখব। ঠিক আছে, তো এখন আমরা যদি এই শব্দটাতে খেয়াল করি, আমরা এই প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে প্রথম হচ্ছে কি একটা দ্বন্দ্বস্ব, তাহলে আমাকে অবশ্যই এর পরিবর্তে তালব্য লিখতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা তালব্য লিখলাম। এইখানে যদি আমরা একটা খেয়াল করি যুক্ত বর্ণ, তাহলে যুক্ত বর্ণ লেখার সময় প্রথম বর্ণের নিচে হসন্ত, এরপরে দ। তাহলে আমরা এই বর্ণটার সাথে ওকার হবে কি হবে না এটা ডিপেন্ড করবে ঠিক পরের বর্ণটা যদি যুক্ত বর্ণ থাকে তাহলে আমরা ওকার দিব, আর যদি না থাকে তাহলে আমরা দেব না। তাহলে এইখানে যেহেতু পরের বর্ণটা যুক্ত বর্ণ তাহলে আমরা এখানে অবশ্যই একটা ওকার দেব। আর এখানে এই যে সৌন্দর্য, তাহলে এখানে রেফের উচ্চারণটা র এর মতো উচ্চারিত হচ্ছে, দ্যাটস আমরা র আকারে লিখব। আর এই যে জ, তাহলে আমরা জানি জ থাকলে আমরা কি লিখব, জ থাকলে বর্গীয় জ হবে, তাহলে আমরা বর্গীয় জ লিখলাম এবং ঠিক শেষে কিন্তু একটা উচ্চারিত হচ্ছে, তাহলে আমাদেরকে অবশ্যই ওকার দিতে হবে। এরপরে শব্দটা যদি দেখি আসক্তি, আমরা জানি এই শব্দটা কিন্তু রিপিট হচ্ছে, এই যে আয়ের পরিবর্তন হয় না। আ থাকলে কি হবে, আ হবে, দন্তস্ব থাকলে তালব্য হবে, রিপিট হচ্ছে কিন্তু এগুলো কথাগুলো। তাহলে তালব্যর সাথে কি হবে, ওকার হবে, কেন দিব, এরপরে কি একটা রস্বইকার। আর এখানে যুক্ত বর্ণ যেহেতু আসক্তি, যা উচ্চারণ করবো তা লিখবো। তাহলে আসক্তির মধ্যে প্রথমে ক উচ্চারণ করি, কয়ের নিচে হসন্ত এবং শেষে হচ্ছে কি ত রস্বইকার, আসক্তি। প্রজাপতি যদি খেয়াল করি, এই প্র এটা হচ্ছে এটা কি রফলাযুক্ত বর্ণ, তাহলে কি হবে, ওকার হবে। আর এইখানে পয়ের সাথে আমরা একটা ওকার দিব, রস্বইকার থাকলে তার পরিবর্তন হয় না। এরপরে যদি খেয়াল করি যে
দ্রষ্টব্য। আচ্ছা, যদি কোনো একটা রফলাযুক্ত বর্ণ যদি শুরুতে থাকে তাহলে আমরা কি করব, জাস্ট ওই রফলাযুক্ত বর্ণের সাথে জাস্ট একটা ওকার দিব। এই যে এখানে মূর্ধন্য স, তাহলে আমরা কি লিখবো, তালব্য যেহেতু যুক্ত বর্ণ এই কারণে হসন্ত দিব দ্রষ্টব্য। তাহলে ট এর সাথে কি অবশ্যই ওকার দেব। কেন দেব, কারণ এরপর হচ্ছে কি একটা যুক্ত বর্ণ, এই কারণে আমি ওকার দিলাম। এবার দ্রষ্টব্য, তাহলে এখানে বটাকে এবার উচ্চারিত হচ্ছে দুইবার, দ্রষ্টব্য, তাহলে আমরাও লিখবো দুইবার এবং শেষে হসন্ত দক্ষ। যদি আমরা এই শব্দটা খেয়াল করি, এই দ এর পরে একটা অ উচ্চারিত হচ্ছে এবং তারপরে ক্ষিয়, তাহলে দ এর সাথে মূলত ওকার হবে। আর ক্ষিয় উচ্চারণ করতে গিয়ে প্রথমে ক তারপরে খ, দক্ষ। তাহলে আমাদেরকে খ এর সাথে অবশ্যই একটা ওকার দিতে হবে। তারপরে শব্দটা যদি খেয়াল করি, হিংস্র শব্দে আমরা জানি রস্বইকারে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি খেয়াল করি রস্বইকারে কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাহলে এই অনস্বর থাকলে কি হবে, উম হবে। আর যেহেতু দন্তস্বরের সাথে রফলা, আমরা এটাকে এভাবেও লিখতে পারি অথবা আমরা এভাবে লিখতে পারি যে হিংস্র। ওকে। আচ্ছা, অতীত শব্দে অ এর পরে দীর্ঘ ইকার আমরা কি লিখবো, অ এর পরিবর্তে ও লিখবো, দীর্ঘ ই থাকলে হ্রস্ব ইকার। তারপরে আমরা যদি তালবস্যের সাথে রফলা থাকে তাহলে আমাকে দন্তস্ব রফলা লিখতে হবে। ওকে। আর যেহেতু শুরুতে, তার মানে অবশ্যই রফলাযুক্ত বর্ণের সাথে সবসময় ওকার হবে, শ্রম। তাহলে আমাকে অবশ্যই ময়ের সাথে একটা হসন্ত দিতে হবে। আচ্ছা, এখানে একটু মিস্টেক, শ্রমও হবে, এটা শ্রম। তাহলে এখানে মূলত ময়ের সাথে কি হবে, ওকার হবে। এটার উচ্চারণটা মূলত হচ্ছে শ্রম। তাহলে দন্তস্ব রফলা এবং ময়ের সাথে হচ্ছে কি ওকার। আবৃত্তি শব্দ যদি খেয়াল করি, আয়ের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর রিকার, ঠিক আছে, আমরা যদি খেয়াল করি যে রিকার যে বর্ণটার সাথে থাকবে সেটা যেমন আছে তেমনই থাকবে। আর আবৃত্তি উচ্চারণ করতে গিয়ে এখানে তটা দুইবার উচ্চারণ করি, আবৃত্তি। তাহলে যুক্ত বর্ণ এই কারণে প্রথমে হসন্ত তারপরে রস্বইকার দিলাম। আমরা যদি দিন ও বন্ধু এই শব্দটাতে খেয়াল করি, দীর্ঘ ইকার থাকলে আমরা কি লিখবো, রস্বইকার। ওকে। দিন, তার মানে ও দন্তনার সাথে ওকার, দিন বন্ধু, ঠিক আছে। তাহলে বর সাথে ওকার আর দন্তন্য, যেহেতু এটা যুক্ত বর্ণ এই কারণে প্রথম বর্ণের নিচে হসন্ত, তারপর হচ্ছে কি দয়ের সাথে যেহেতু রস্বইকার, আমরা জাস্ট রস্বইকার লিখে দেব। ঐশ্বর্যের মধ্যে একটা বিষয় যদি খেয়াল করি, ওই থাকলে ও রস্বই, আর এইখানে দেখা তো শটা দুইবার উচ্চারিত হচ্ছে, তাই না, ঐশ্বর্য, ঐশ্বর্য, তাহলে শটা দুইবার উচ্চারিত হচ্ছে, আমরা দুইবার লিখবো। এই যে এখানে রেফ, তার মানে র লিখবো, জ তার মানে বর্গ জ লিখবো, সূর্য। আচ্ছা, ঐশ্বর্য, জয় সাথে ওকার, আর আকারে পরিবর্তন হয় না, আর শেষে কি দন্তন্য। তাহলে দন্তন্যের নিচে হসন্তটা কেন দিলাম, কারণ কি ব্যঞ্জন বর্ণ। আমরা যদি আশ্রম শব্দ খেয়াল করি, আর কিন্তু পরিবর্তন হয় না। তালবস্যের সাথে রফলা মানে কি, দন্তস্ব রফলা, তাহলে লিখলাম আস রুম, ঠিক আছে। আশ্রম। আচ্ছা, আবৃত্তিটা কিন্তু রিপিট হচ্ছে, যেটা আমরা একটু আগে সলভ করে আসলাম। বৈসাদৃশ্য, তাহলে কি হবে, ও তারপর ওকার তারপর রস্বই, এই যে বই, ধরো তোমার কই এইভাবে লেখা, তাহলে আমরা কি করব, ক এর সাথে রস্বইকার তারপরে রস্বই, কই, তাহলে বই সাদৃশ্য, তাহলে দন্তস্ব থাকলে তালবস্য আকার, আর রিকারে কিন্তু পরিবর্তন হয় না, সাদৃশ্য। তাহলে তালবস্য যেহেতু জফলা, তার মানে দুইবার উচ্চারিত হচ্ছে, আমরা দুইবার লিখব,
শেষে একটা রস্বকার লিখে দেব। আমরা যদি অদ্য দেখি অ এর পরে জফলা, তার মানে অ এর পরিবর্তে ও, দ জফলা তার মানে হচ্ছে কি ওকার, পদ্ম। তাহলে পদ্মর মধ্যে সেম একইভাবে আমরা লিখবো, দর সাথে কি হবে ওকার হবে। তো এই ছিল আমাদের আজকের বেসিক ক্লাস এবং আমাদের বোর্ড প্রশ্ন সলিউশন এবং ভার্সিটি অ্যাডমিশন সলভ ক্লাস। তো এইভাবে তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিক কিন্তু এভাবে তোমরা প্র্যাকটিস করবা, এবং এতে করে আমাদের দুইটা বিষয় উপকার হবে। এক হচ্ছে আমরা বোর্ড পরীক্ষাতে অনেক ভালো করবো, এবং পরবর্তীতে অ্যাডমিশনে কিন্তু আমরা অনেক ভালো করতে পারবো। কারণ তোমরা দেখবা যে এই বছরে কিন্তু যে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে বা ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল, এটা কিন্তু অনেক কঠিন। তার মানে তোমাদের সময় কিন্তু যে সহজ আসবে ব্যাপারটা এরকম না। তার মানে দিন দিন কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাটা কিন্তু অনেক বেশি কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। সো তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।